জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হলেন সেনাবাহিনীর কাছে। ইতিমধ্যে কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান। শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এই মুহূর্তে একটা ক্রান্তিকাল পার করছে বাংলাদেশ। বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক হাতে অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে। ব্রেকিং নিউজ অন্তর্বর্তীকালে সরকার এবং উপদেষ্টাদের নামে বিশেষভাবে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে কিংবা মামলা হয়েও গেছে। শুধু এটাই না, তারা গ্রেফতার পর্যন্ত হতে যাচ্ছে। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে। অলরেডি উপহারটা চলে আসছে। এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় শেষ হয়ে এসেছে। কারণ জাতিসংঘ থেকে কঠিন বার্তা এসেছেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষমতা যেন ছেড়ে দেয়। এইদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূসকে যে কোনো উপায়ে পতন করবে, শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বহাল করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। আমেরিকা থেকে এমনই বার্তা এসেছে। সম্মানিত দর্শক মন্ডলী, মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হবেন। কারণ এইদিকে আন্তর্জাতিকভাবে তার উপর চাপ আসতেছে। এইদিকে আবার বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরিভাবে বৈঠক করেছেন। জরুরিভাবে বৈঠকে কি এমন আলোচনা হয়েছে? দর্শক, বেশি কথা বলবো না, আজকের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন ডক্টর ইউনূস কিভাবে ক্ষমতা হারিয়ে গ্রেপ্তার হবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার জন্য আমেরিকা থেকে একটা উপহার আসতেছে। অলরেডি উপহারটা চলে আসছে। আপনারা অনেকেই জানেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তার সাথে আপনার মোটামুটি এই অন্তর্বর্তীকালে সরকারের সাথে একটা বৈঠক কিংবা একটা কথা হয়েছিল একসাথে বসে আপনার কনফারেন্সের মাধ্যমে। সেটি মোটামুটি আপনার 4 থেকে 5 মাস আগে। কিন্তু হঠাৎ করে আজকে কেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে আমাদের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তিনি কেন গোপনভাবে একটা বৈঠক করলেন? কেন? তার আগে আপনাকে একটু পিছনে যেতে হবে। সেটি হচ্ছে এই ডক্টর ইউনূস এবং আমেরিকা থেকে যখন নাকি আপনার আমেরিকার মহাসচিব তিনি আমাদের বাংলাদেশে রোহিঙ্গা প্রসঙ্গে আসে, তখন দেখবেন মানে সম্পূর্ণভাবে সময় আমাদের বাংলাদেশের সংস্কৃতি কিংবা আদার্স অনেক জায়গায় তিনি ঘোরাফেরা করে এবং সমস্ত জায়গায় ডক্টর ইউনূস তার সাথে ছিল, তাই নাকি? এবং মেইন টুইস্টটা হচ্ছে এখানেই যে আমেরিকার বা জাতিসংঘের যে মহাসচিব তিনি আপনার পুনরায় আমেরিকায় আপনার ফিরে যাওয়ার আগে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে একটা বৈঠক করলেন। আচ্ছা, কোনো দেশের কিংবা বিশেষ করে জাতিসংঘের সচিব কখনোই কি বা যে কোনো দেশে যাক না কেন, তিনি কি ওই দেশের আপনার সেনাপ্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে? এটা কোনোদিনও পারে না। শুধু আমাদের বাংলাদেশের ক্ষেত্রেই প্রথম হলো। কেন হলো? কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার। অন্যদিকে আপনার ওই যে তুলসী যে বর্তমান যে নাড়াচাড়া দিছে, আর ডোনাল্ড ট্রাম্প তিনি তো বলছেই যে বাংলাদেশে যে 29 মিলিয়নের মাধ্যমে যে একটা জঙ্গিবাদী মৌলবাদী কিংবা আপনার পাকিস্তানি সেই হানাদার বাহিনীরা বা বিশ্বের ভিতরে যে 2 নম্বর র্যাঙ্কিংয়ে মাফিয়া গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানি বা এদের যেই আপনার বীজগুলা বাংলাদেশে একটা জঙ্গি হামলা করছে এবং এটাকে আমরা একেবারে মানে কি বলে 0 থেকে একদম মনে করেন 100 পর্যন্ত আমরা তদন্ত করে দেখব বা পুরো বিষয়টা আমরা খতিয়ে দেখব। আর বর্তমান এর জন্যই আপনার জাতিসংঘের মহাসচিব তিনি আপনার সম্পূর্ণ তার যে সফরটা ছিল সেটা শেষ করার আগে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সাথে তিনি মনে করেন একটা বৈঠক করলেন এবং সেই বৈঠকের পরেই আপনার এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস তার সাথে একটা বৈঠক হলো। আচ্ছা, সেই বৈঠকটা কি আপনার সেনাপ্রধান তার নিজের ইচ্ছা অনুযায়ী করলো নাকি আপনার ডক্টর ইউনূস তাকে ডাকাইলো? কোনটা বলেন তো? আপনার সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি মনে করেন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালকে ডাকাইছে এবং তার সাথে বৈঠক করছে। আচ্ছা, সেখানে মহাসচিব মিস্টার তিনি আসলে কেন আমাদের বাংলাদেশের সেনাপ্রধানের সাথে বৈঠক করছে? কারণ আমাদের বাংলাদেশে আপনার যে একটা জঙ্গি হামলা করছে, আপনার সংখ্যালঘুদের উপর আক্রমণ, পুলিশ গণহত্যা, পরে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে আপনার মা বোনদের উপরে ইজ্জতের উপরে আক্রমণ, মানে এই যে একটা মনে করেন অরাজকতা প্রতিনিয়ত চলমান, কিংবা বাংলাদেশে যে একটা আপনার জঙ্গিবাদী হামলা। অন্যদিকে তুলসী কাবাট তিনিও কিন্তু এটা নিয়ে চরম ভাবে মনে করেন বর্তমান নাড়াচাড়া দিয়ে দিছে। আর এই তুলসী কাবাটের পরিচয় কি? তিনি হচ্ছে আপনার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা যে কমিটি আছে সেই কমিটির অত্যন্ত একটা মূল্যবান একজন মনে করেন সদস্য। কল্পনা করতে পারেন বর্তমান আমাদের বাংলাদেশে ভাই চরম ভাবে মানে গভীর থেকে আসলে এই ধরনের আপডেট যদি না আসে তাহলে বলা খুবই দায়। কারণ বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার কিংবা সরকারের আশেপাশে যে যারা বৈশা রয়েছে দেখবেন কথায় কথায় এখন তারা বলে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ,
কথায় কথায় এখন তারা বলে না যে স্বৈরাচার, তারা দেখবেন এখন একটা কথাই বলে যে যেই পর্যন্ত আপনার জুলাই মাসের গণহত্যার বিচার না হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা এই একটা কথাই বর্তমান বলতেছে। তারা একটা কথা কেন বলতেছে? কারণ বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে নিয়ে তারা খেলতেছে। তারা যে বর্তমান বুঝে গেছে যে আমাদের যে দুর্নীতি, যে জঙ্গিবাদী এরা বা এইটা বহির্বিশ্বে প্রকাশ আস্তে আস্তে হওয়া শুরু করছে, বা বাংলাদেশের মানুষও আমাদের বিপক্ষে যাওয়া শুরু করছে। এটার জন্যই তারা বর্তমান এই একটা স্লোগান দিচ্ছে যে যেই পর্যন্ত জুলাই মাসের আপনার শহীদদের বিচার বা গণহত্যার বিচার না করা হবে সেই পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন বা কোনো কিছুই হবে না। আর একটা হচ্ছে সংস্কার। এই দুইটা জিনিস মনে করেন, বা এই দুইটা জিনিসের ওসিলায় তারা বর্তমান এখন তোরই আপনার গান গেয়ে যাচ্ছে। কিংবা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী প্রধান মিস্টার ওয়াকার তিনি আপনার ডক্টর ইউনূসকে চরমভাবে মনে করেন সতর্কবার্তা করে দেন, চরমভাবে, যে আপনি বা আপনার সরকার এখন পর্যন্ত ব্যর্থ, একদম টোটালি ব্যর্থ। আপনারা যদি এখন পর্যন্ত বাংলাদেশে শান্তি ফিরিয়ে না আনতে পারেন, কিংবা আপনাদের সমন্বয়ক বা উপদেষ্টা যে বা যারা আছে তারা যদি নিজেদের ভিতরে আপনার কামড়াকামড়ি বা লুটপাট বন্ধ না করে, তাহলে আমরা ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আসলে এই প্রেশার ক্রিয়েটটা কেটা করে? জাতিসংঘ থেকে ডিরেক্ট আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে করে, যে সম্পূর্ণ কিছু তাহলে তো আপনার দায়ভার তো মিস্টার ওয়াকারকে মনে করা হবে। আর এই ওয়াকারও কিন্তু পার পেয়ে যাবে না, কারণ আমাদের বাংলাদেশে যে একটা জঙ্গি হামলা হয়েছে, বা প্রতিনিয়ত যদি আপনি দেখেন এখন বর্তমান জঙ্গিরা মানে আপনার ইলিয়াস থেকে বা পিনাকি যে বাজার আছে, দেখবেন এরা বর্তমান নিজেদের ভিতরে মনে করেন কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। আজকে অরে নিয়ে কথা বলে, কালকে বলে অর মুখোশ উন্মোচন করে, কালকে অর মুখোশ উন্মোচন করে, মানে কে কার মনে করেন মুখোশ বর্তমান উন্মোচন করবে জাতির সামনে, তারা নিজেরাই মনে করেন কামড়াকামড়ি শুরু হয়ে গেছে। কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের যে বা যারা উপদেষ্টা আছে তারা প্রত্যেককে মনে করেন লুটপাটে ব্যস্ত, প্রত্যেককে। এবং এটা নিয়েই যারা নাকি বিদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা আসলে ওইভাবে আপনার যে ভাগ আছে, যে একটা পাত আছে, সেটা আসলে সমানভাবে মনে হয় পাচ্ছে না। এটার জন্যই একের পর এক একজনে তাদের মুখোশ উন্মোচন করা মনে করেন শুরু করে দিয়েছে। তবে দেখার বিষয় হচ্ছে প্রধান মিস্টার ওয়াকার তিনি দেখবেন অচিরেই এই অন্তর্বর্তীকালে সরকার তিনি যদি তার নিজের ভূমিকা, কিংবা আপনার একটা সাধারণ ভূমিকা, বা কোনো দলের না, কোনো আপনার নির্ধারিত কোনো মানুষের না, মানে নিঃস্বার্থে তিনি যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আপনার হয়ে কাজ না করবে, দেখবেন হুট করে বা চুট করে দেখবেন শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেই, আর এই সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনিও ক্ষমতা হাতে নিয়ে নিবে। এটাও আপনারা দেখতে পারবেন। যাই হোক, এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি বর্তমান টোটালি তার ক্ষমতা আস্তে আস্তে হারাতে শুরু করছে, এবং যে বা যারা বহির্বিশ্বে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারাও দেখবেন আরো নামবে। তারা নামতে নামতে দেখবেন একে অপরের, কিংবা এই আন্দোলনটা কিসের ভিত্তিতে হয়েছে, কোঠা না মেধা নাকি আপনার এই কোঠার নামে পুনরায় এই পূর্ব পাকিস্তানকে মানে পাকিস্তানে রূপান্তরিত করা, দেখবেন সবই তাদের নিজের মুখ থেকে মনে করেন স্বীকার করবে জাতির সামনে অচিরেই। এই বাঙালি জাতি প্রত্যেকে দেখতে পারবে ইনশাল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের বাংলাদেশে অচিরেই দেখবেন একটা মানে রাজনীতি বা এই অন্তর্বর্তীকালে সরকার উলট পালট হয়ে, বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এক হাতে অনেক কিছু তাকে সামলাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু ক্ষমতা হারিয়েছে, তো ক্ষমতা হারানোর পর নানানভাবে পলিটিক্যালি সরকারকে ডিস্টারবেন্স করবে, এটাই বাস্তব। আর এই জায়গায় বিএনপি যদি ক্ষমতা হারাইতো, জামাতও হারাইতো, এরকম একদম হাতের মুঠ থেকে একটা জিনিস সরে গেল, সো এটার তো একটা জ্বালাপোড়া থাকবেই, তাই না? এর পাশাপাশি আপনি দেখেন যে মার্কিন যে গোয়েন্দা প্রধান ভারতে আসলো, তার যে বক্তব্য সেটাকে কেন্দ্র করে একটা আন্তর্জাতিক চাপের মুখে আছে সরকার। দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় মব জাস্টিস, আইন শৃঙ্খলার পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও এখনো অনেক জায়গায় অনেক কিছুই সামলাতে বেগ পেতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কথা ছিল সেনাবাহিনী খুব বেশি দিন মাঠে থাকবে না, কিন্তু বর্তমান সিচুয়েশনকে কভার করতে হলে পুলিশের বিপরীতে সেনাবাহিনীর অবস্থানটাই আসলে শক্তিশালী। রাইট নাও আজকে আমরা দেখছি যে চেকপোস্ট থেকে আস্ত পুলিশে ডাকাতরা তুলে নিয়ে গেছে। বিষয়টা আপনি বুঝতে পারছেন যে কোন লেভেলে পুলিশের প্রতি মানুষের ভয়টা ভেঙে গেছে। এই সার্বিক পরিস্থিতিকে কন্ট্রোল সহ আগামী নির্বাচন ইস্যুতে একটা বিশেষ বৈঠক হয়েছে সেনাপ্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আর আমাদের সেনাবাহিনীর যে জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর, তারা একটা সংবাদ বিজ্ঞপ্তিতে আপনার এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেনাপ্রধান এই সাক্ষাতে দেশের চলমান সামগ্রিক পরিস্থিতি, নিরাপত্তা অবস্থা এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। আর সেনাবাহিনীরও মাঠে থাকার যে মেয়াদকাল সেটা গেল 2 থেকে 3 দিন আগে বর্ধিত করা হয়েছে আরো 2 মাসের জন্য। পাশাপাশি দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সবচেয়ে জরুরি যেটা হচ্ছে স্থিতিশীলতা। এই স্থিতিশীলতা এই মুহূর্তে বাংলাদেশে খুবই প্রয়োজন। আর স্থিতিশীলতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিজিবি বলেন, প্রত্যেকের মাঠে থাকাটাই আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হিসাবে দেখছে সরকার। এর পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক গৃহীত এই যে মাঠে আছে বিভিন্ন কার্যক্রম, বিভিন্ন পদক্ষেপ নিয়েও আপনার
সেনাপ্রধান ডক্টর ইউনূসের সাথে বিষয়গুলো নিয়ে আলাপচারিতা করেন। সেনাপ্রধান সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সফর করেছিলেন, সেই বিষয়েও প্রধান উপদেষ্টাকে তিনি জানিয়েছেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে নির্বাচন সময় পর্যন্ত বা এর পরবর্তী যে সময়কাল আছে ওই সময়কালে সেনাবাহিনীকে কি করতে হবে, কিভাবে মার্কেট বা দেশকে পরিচালিত করতে হবে রাইট নাও, এ সকল ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি আশা করেছেন দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব নিষ্ঠার সাথে তারা পালন করবে। তো এই বৈঠকটা খুব যে বেশি গুরুত্বপূর্ণ আবার খুব যে বেশি গুরুত্বহীন তাও না, কারণ আমরা দেখেছি গেল 7 মাসে সম্ভবত প্রতি 2-1 মাস পরপরই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা তাদের মধ্যে বৈঠক হয়, যেহেতু আইন শৃঙ্খলার একটা বিশাল দায়িত্ব সেনাবাহিনীর উপর। সো এই জিনিসগুলো নিয়ে সম্ভবত দুজনের মধ্যে আলাপ আলোচিত হয়। আর সেনাপ্রধানকে নিয়ে নানান যে বক্তব্য আছে বা প্রোপাগান্ডা আমরা ধরতে পারি, কেউ কেউ বলছেন সত্যি, কেউ প্রোপাগান্ডা, আবার আমরা ধরে নিচ্ছি যে সেনাপ্রধানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এগুলো নিয়েও ডক্টর ইউনূস বিশেষ গুরুত্ব দিচ্ছেন। নির্বাচন আমার ধারণার যে ডিসেম্বরে দিয়ে দিবে, কারণ আজকে ডক্টর ইউনূস একটা নিউজ আসছে সমকালে যে তিনি বলছেন যে পুলিশকে জরুরি নির্দেশনা দিয়েছেন ডিসেম্বরের জন্য নির্বাচনকে সুষ্ঠুভাবে মাঠ পর্যায়ে আপনার কি বলে যে কন্ট্রোল করা হয়, অথবা দিক নির্দেশনা যা আছে সবকিছু মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন হবে। আর পূর্ব ঘোষণা অনুযায়ী সেনাপ্রধানের তিনি বলছিলেন যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে, এরপর তারা ব্যারাকে ফিরে যাবে। আপনারা জানেন বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। মানে এই রওশন এরশাদ বলেন, বিদিশা এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরার রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন, তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছেন। এদের নাই লজ্জা, না আছে শরম, না আছে কিছু। রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার। যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ব্যক্তি, যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে। তাকে তার ভালো লাগে না, তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে, তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে, তার ভালো লাগে ওই ফেসিবাদকে। আমি আজকের প্রশ্ন রাখতে চাই, জিএম কাদের সাহেব গত প্রায় 16 বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন, কি অবদান রেখেছেন, জাতির জন্য আপনি কি করেছেন বলেন? কিচ্ছু করে নাই। জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই। জাতিকে কষ্ট দিয়েছে, জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই। আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে, রাজনীতিতে যে এত বড় একটি 24-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এর সবকিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে। আর সে কারণে আমি সবসময় বলি, দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয় তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ নসিহত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয়। আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি। আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না। আমরা স্পষ্ট বাংলাদেশের মানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই। যারা 24-এর গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায়, তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে। এদেরকে কেউ না কেউ নামাচ্ছে। আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায়। অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে, আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টকশো, আলোচনা, বক্তব্য, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে
আমরা এমন কোনো অপকর্ম, এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে চায়, সেটা করা যাবে না। তবে আমাদের এই প্রেশার, আমাদের এই কার্যক্রম, আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে। কারণ এই মুহূর্তে ফ্যাসিবাদের দোসরদেরকে বিভিন্ন জায়গা থেকে, কর্নার থেকে সহযোগিতা করা হচ্ছে। এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু তারা ডাইরেক্ট ফেজে আপাতত আসতে পারছে না, সে কারণে তারা বিভিন্ন ফেজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে, এবং সেই ফেজের অংশ হিসেবেই জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, অতএব এ ব্যাপারে আমাদের সতর্কতা জারি থাকতে হবে। আমাদেরকেও তাদের এই ফ্যাসিবাদের ব্যাপারগুলো জনগণকে জানাতে হবে, এবং জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। বাংলাদেশের বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্যান্য ছোট বড় সব রাজনৈতিক দলের, যে অন্তত আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদের দোসরদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট, আলোচনা, বক্তব্য থাকবে না। আমরা ঐক্যমত হবে এই বিষয়ে, যে যারা এই দেশকে ধ্বংস করেছে ওদের ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ, একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে তারপরে আমাদেরকে পথ চলতে হবে। অতএব এই পথ আমাদেরকে অতিক্রম করার জন্য আপনাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য, বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ, বর্তমান কোথায় কি হচ্ছে এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। আপনারা এই সম্পর্কে টুকটাক সকলেই সোশ্যাল মিডিয়াতে অবগত আছেন। তাছাড়া আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রতিবেদন আলোচনা শুনলেন। সম্মানিত দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হারাতে চলেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সমন্বয়করা মহা বিপদে পড়তে চলেছে। কারণ যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে চলে গেছে, জাতিসংঘ থেকে কঠিন বার্তা আসতেছে। এদিকে আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ডক্টর ইউনূসকে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বহাল করবে, এমনই প্রতিজ্ঞা করেছে। যাক দর্শক, এই সম্পর্কে বেশি কথা বাড়াতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।